আজকে যে লেসনটা আমরা পড়তে চলেছি ক্লাস 12-এর দ্য আইস হ্যাবিট। তোমরা জানো যে ক্লাস 12-এর এটাই প্রথম স্টোরি। দ্য আইস হ্যাবিট ইজ এ শর্ট স্টোরি রিটেন বাই রাস্কিন বন্ড। তো এসো আজ আমরা এই গল্পটা একটু পড়ি। দ্য আইস হ্যাবিট টাইটেল যদি দেখি একটু আমরা, দ্য আইস হ্যাভ ইট, এখানে ইট মানে কি? হিয়ার ইট মিনস দ্য ইনার ভিশন, দ্য মাইন্ডস আই, অর্থাৎ অন্তর্দৃষ্টি বা মনের চোখ। দ্য আইস হ্যাবিট তাহলে মানেটা কি দাঁড়ালো? চোখের অন্তর্দৃষ্টি আছে। আমাদের প্রত্যেকেরই চোখ আছে, আবার অনেকের চোখ থেকেও নেই। দ্যাট মিন্স চোখ থেকেও নেই মিন্স আমরা অনেক কিছু দেখি, আবার চোখের সামনে অনেক কিছু ঘটে যায়, দেখেও দেখতে পাই না। কিন্তু এই গল্পে লেখক কল্পনা করছেন নিজেকে একজন ব্লাইন্ড ম্যান হিসাবে, একজন অন্ধ ব্যক্তি হিসাবে, এবং তিনি ন্যারেটর, তিনি স্টোরিটা ন্যারেট করছেন। স্টোরিটা ফার্স্ট পারসন ন্যারেটিভে লেখা হয়েছে। লেখক আসলে এই গল্পের মধ্য দিয়ে যেটা বলতে চাইছেন, যারা ব্লাইন্ড ম্যান, যারা ডিসেবল পারসন, দে আর স্টিল ইন আওয়ার কান্ট্রি নেগলেক্টেড। আমাদের দেশে এই সমস্ত পঙ্গু ব্যক্তিরা, অন্ধ বা বধির, এই ব্যক্তিদের আমরা সমাজে ভালো চোখে দেখি না। লেখকের উদ্দেশ্য তাদের যে অসহায়তা, হেল্পলেসনেস, আনফর্চুনেট কন্ডিশন এই স্টোরির মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে। কিন্তু মজার বিষয় এটাই যে এই গল্পে একটা সুন্দর টুইস্ট আছে, একটা মোচড় আছে গল্পের শেষে। সেটা আমরা গল্পের শেষে গিয়েই বলবো, আগে বলবো না, তাহলে গল্পের আকর্ষণটা নষ্ট হয়ে যায়। তো এসে আমরা আজকে সেই গল্পটা পড়ি। তার আগে লেখক সম্বন্ধে একটু জেনে নিই। রাস্কিন বন্ড একজন বিখ্যাত রাইটার। তোমরা অনেকেই তার গল্প পড়ে থাকবে নিচু ক্লাসে। He was born on 19th May 1934. Ruskin Bond is an Indian author of the British descent. তিনি ভারতীয় লেখক, কিন্তু তার পিতৃ পরিচয় ব্রিটিশ। তার পিতামাতা ব্রিটিশ ছিলেন। তিনি জন্মসূত্রেই ভারতীয়, তার জন্ম ভারতে। বর্তমানে রাস্কিন বন্ড মুসৌরিতে বসবাস করছেন। হি লিভস উইথ হিজ অ্যাডপ্টেড ফ্যামিলি ইন মুসৌরি। অ্যাডপ্টেড ফ্যামিলি, তার একটি বড় পরিবার আছে, নিজের পরিবার অবশ্যই নয়, দত্তক নেওয়া পরিবার। তিনি একটা পরিবার চালান, সেই পরিবারের প্রত্যেকটা মেম্বারই তার দত্তক নেওয়া। তো রাস্কিন বন্ড তার অনেক গল্প, অনেক উপন্যাস আমাদের দিয়েছেন। তার রাইটিং কেরিয়ার শুরু হয়েছিল ফ্রম দ্য এজ অফ 17 বছর বয়স থেকে। তিনি সাহিত্য একাডেমি, পদ্মশ্রী, পদ্মভূষণ প্রভৃতি পুরস্কার পেয়েছেন। তার কিছু বিখ্যাত বইয়ের নাম আমরা দেখে নেব। প্রথম বই দ্য রুম অন দ্য রুফ, তার ফার্স্ট নভেল। রাস্কিন বন্ডের
যখন বয়স 17 বছর তিনি লন্ডনে যান তার আসল বাড়িতে। সেখানে গিয়েই তিনি এই গল্পটি লেখেন মাত্র 17 বছর বয়সে। প্রথম উপন্যাস দ্য রুম অন দ্য রুফ, খুব বিখ্যাত উপন্যাস, এবং যেটি পাবলিশড হয় তার যখন বয়স 21, ঠিক তখনই। একটু বলে দিই যে দ্য রুম অন দ্য রুফ এই গল্প যখন প্রকাশ হবে পাবলিশারের কাছ থেকে তিনি অ্যাডভান্স টাকা নিয়ে জাহাজে করে ইন্ডিয়াতে চলে আসেন এবং তারপর থেকে তিনি কোনোদিন ইন্ডিয়া ছেড়ে বিদেশে যাননি। দ্য ব্লু আমব্রেলা আরেকটা তার বিখ্যাত বই। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ, এটাও তার বিখ্যাত বই। আজকে আমাদের আলোচ্য বিষয় দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ, এই বই থেকেই আমরা এই গল্পটা পড়ব। তোমরা দেখতে পাচ্ছ কন্টেন্ট পেজে দ্য আইস হ্যাবিট এই বইতেই আছে। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ এই বই থেকে দ্য আইস হ্যাবিট গল্পটা আমরা নিয়েছি। এটা আমরা শুরু করব। চলো আমরা গল্প পড়া শুরু করি। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. লেখক বলছেন যে তিনি রোহানা পর্যন্ত ট্রেন কম্পার্টমেন্টে একাই ছিলেন। হি ওয়াজ দ্য অনলি প্যাসেঞ্জার ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট টিল রহনা কেম। রহনা আসার আগে পর্যন্ত ট্রেন কম্পার্টমেন্টে তিনি একাই ছিলেন। একটা কম্পার্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি, একে বার্থ বলে, রিজার্ভ বার্থ। লেখক ঠিক এরকমই একটা বার্থে ভ্রমণ করছিলেন। দেন এ গার্ল গট ইন। সো হোয়েন দ্য ট্রেন রিচড রহানা এ গার্ল বোর্ডেড দ্য ট্রেন। যখন ট্রেনটি রহানাতে পৌঁছালো একটি মেয়ে ট্রেনে উঠে পড়ল। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার পেরেন্টস। দ্য কাপল হু স হার অফ, সি অফ মানে জানি আমরা, সি অফ মিন্স কোথাও গিয়ে কাউকে বিদায় দেওয়া। টু বিড গুড বাই আফটার অ্যাকম্প্যানিং সামওয়ান। তো এখানে এক দম্পতি মেয়েকে নিয়ে এসছেন, রহনা স্টেশনে তাকে বিদায় দিচ্ছেন। ওয়ার প্রবাবলি হার পেরেন্টস, প্রবাবলি পসিবলি সম্ভবত তার পিতামাতা। কেন সম্ভবত? আগেই বলেছি, যেহেতু ন্যারেটর ব্লাইন্ড, অন্ধ, তিনি বুঝতে পারছেন না যে এরাই প্রকৃতপক্ষে মেয়েটির পিতামাতা কিনা, কিন্তু তাদের কথাবার্তা শুনে তার মনে হচ্ছে হয়তো মেয়েটির পিতামাতা এরা হবেন। দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশনস অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. They appeared to be very worried about the safety and comfort of the girl. একটু মনে রাখতে হবে, হয়তো মেয়েটি এই প্রথমবার ট্রেনে চড়ে কোথাও যাচ্ছে, একাই যাচ্ছে, তাই তার সেই সম্ভাব্য পিতামাতা একটু উদ্বিগ্ন হয়ে উঠেছে। মেয়ের স্বাচ্ছন্দ্য নিয়ে, মেয়ের নিরাপত্তা নিয়ে তারা একটু চিন্তিত। তাই ওম্যান, সম্ভবত মেয়েটির মা, গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশনস, সি গেভ দ্য গার্ল ভেরিয়াস টাইপস অফ অ্যাডভাইস, কিছু নির্দেশ তিনি দিচ্ছেন মেয়েকে, অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, তার লাগেজগুলো সে কোথায় রাখবে, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, লিন আউট বেন্ডিং আউটসাইড, টু বেন্ড আউটসাইড বাইরের দিকে ঝুঁকে পড়া, কখন সে বাইরে ঝুঁকবে না, অ্যাক্সিডেন্ট হতে পারে,
অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কীভাবে মেয়েটি কোনো অচেনা ব্যক্তির সঙ্গে কথা না বলে তাকে অ্যাভয়েড করবে, এ সমস্ত নির্দেশ দেওয়া হচ্ছে। একটু জানিয়ে দিই যে গল্পে আমরা অনেক জায়গাতে আয়রনি পাবো, সিচুয়েশনাল আয়রনি, পরিস্থিতির কিছু আয়রনি আমরা পাবো। আয়রনি আমরা আগেই জেনেছি, ক্লাস 11-এ পড়েছি যে আয়রনি কি না, একটা কথা বলা হয় কিন্তু ইঙ্গিত করা হয় অন্য একটা কথা। যদি বলি, হয়তো একটা স্টুডেন্ট রেগুলার ক্লাসে লেট করে আসে, তো আমি বললাম যে ইউ আর ভেরি পাংচুয়াল, ইউ অলওয়েজ কাম লেট, তুমি খুব নিয়মানুবর্তী, তোমার সময়জ্ঞান প্রচুর, তুমি রোজ লেট করে আসো। তার মানে কি বলতে চাইলাম? আসলে বলতে চাইলাম হি ইজ নট পাংচুয়াল, হি ইজ ইমপাংচুয়াল। তো এটাই হচ্ছে আয়রনি, এক কথা বলবো কিন্তু মিনিং করবো অন্য একটা। এখানে তাই মহিলা, সম্ভব্য তার মা, তাকে বলল সে যেন কোনো অচেনা ব্যক্তির সঙ্গে কথা না বলে, যেন অচেনা ব্যক্তিকে এড়িয়ে চলে। কিন্তু আমরা দেখব যে মেয়েটি গল্পে ন্যারেটের সঙ্গে খুব ভালোভাবেই কথা বলছে। আসি নেক্সট অংশে। They called their goodbyes and the train pulled out of the station. The probable parents bade goodbyes and the train started moving out of the station. তারা বিদায় জানালেন এবং ট্রেন স্টেশন ছেড়ে চলতে শুরু করল। As I was totally blind at that time, my eyes sensitive only to light and darkness. জেনে রাখতে হবে, দ্য রাইটার, দ্য ন্যারেটার, এখানে রাস্কিন বন্ড নিজে নন, তিনি কল্পনা করছেন তিনি একজন ইয়াং বয়, ট্রেনে করে যাচ্ছেন এবং তিনি ন্যারেটার। ন্যারেটার বলছেন যে তিনি জন্মান্ধ নন, হি ওয়াজ নট বর্ন ব্লাইন্ড, কিন্তু পরবর্তীকালে কোনো কারণে তিনি ব্লাইন্ড হয়ে গেছেন। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যখন গল্প লেখা হচ্ছে সেই সময় ন্যারেটার অর্থাৎ বক্তা তিনি সম্পূর্ণরূপে অন্ধ। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, কিন্তু তার চোখগুলো শুধুমাত্র আলো এবং অন্ধকার এই দুটোটাই বুঝতে পারে। চোখে আলো পড়লে বুঝতে পারে, আবার আলো সরে গেলেও বুঝতে পারে। চোখটা শুধু আলো এবং অন্ধকার এই বিষয়ে সংবেদনশীল, বাকি কোনো ক্ষেত্রে তাকে হেল্প করতে পারছে না। I was unable to tell what the girl looked like. So, as he was totally blind, he could not realize how the girl looked like. What was the appearance of the girl? মেয়েটি দেখতে কেমন ন্যারেটর বুঝতে পারছে না। But I knew she wore slippers from the way they slapped against her heels. কিন্তু আমি বুঝতে পেরেছি যে মেয়েটি পায়ে স্লিপার, চপ্পল পরেছিল, কারণ যেভাবে দে স্ল্যাপড, দে মিনস দ্য স্লিপার্স, যেভাবে চপ্পলগুলো তার পায়ের নিচে গোড়ালিতে শব্দ করছিল, স্ল্যাপিং সাউন্ড, চপ্পল পরে হাঁটলে যে শব্দটা হয়, চটপটে একটা শব্দ, সেই শব্দ শুনে ন্যারেটার বুঝতে পারলেন যে মেয়েটি সম্ভবত কোনো স্লিপার্স পরেছিল। তোমরা জানবে যারা অন্ধ হন তারা কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় যদি নষ্ট হয়ে যায়, বাকি চারটে ইন্দ্রিয় তাদের খুব স্ট্রং হয়। এখানে লেখক তার কানটা কিন্তু প্রচণ্ড স্ট্রং, তিনি তার কান দিয়ে মেয়েটির পায়ের স্লিপারের সাউন্ড শুনতে পাচ্ছেন এবং সেটা বুঝতেও পারছেন। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। বেশ কিছুটা সময় লাগলো আমার মেয়েটি দেখতে কেমন এটা জানতে। তো লেখক জানলেন কী করে মেয়েটি দেখতে কেমন? আমরা জানতে পারবো গল্পটা পড়লে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, হয়তো আমি জানতেই পারতাম না
কিন্তু হ্যাঁ, এমন একটা ঘটনা ঘটেছে যার সাহায্যে লেখক মেয়েটির লুক সম্বন্ধে জেনেছেন। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। বাক্যটা শুনে বুঝতে পারছি লেখক মেয়েটির ভয়েস তো পছন্দ করেছেই, একই সঙ্গে তার স্লিপারের সাউন্ড সেটাও তার পছন্দ হয়েছে। অর্থাৎ একটু আমরা গেস করতে পারি যে লেখক মেয়েটিকে আস্তে আস্তে মেয়েটির প্রতি তার একটা ভালো লাগা বা দুর্বলতা শুরু হয়েছে। তার ভয়েসটা তার কাছে খুব মিষ্টি মনে হচ্ছে, এমনকি জুতোর শব্দটাও তার কাছে খুব আকর্ষণীয় মনে হচ্ছে। সো দ্য ন্যারেটর ওয়াজ ড্রন টুয়ার্ডস দ্য গার্ল। মেয়েটির প্রতি লেখক কিছুটা আকৃষ্ট হচ্ছে। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আই আস্কড। আচ্ছা, আপনি কি দেরা পর্যন্ত যাবেন পুরোটাই? দেরা মিন্স দেরাদুন। আপনি কি দেরাদুন পর্যন্ত যাবেন? আমি জিজ্ঞাসা করলাম। লেখকের এটাই প্রথম কথা মেয়েটির সঙ্গে। I must have been sitting in a dark corner because my voice startled her. কিন্তু লেখক যে প্রশ্ন করেছেন মেয়েটি চমকে উঠেছে। চমকে উঠল কেন? লেখক গেস করছেন। লেখক বলছেন আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার। তবে কি আমি অন্ধকারে বসেছিলাম যে মেয়েটি আমাকে ঠিকমতো দেখতে পায়নি? তো মেয়েটি চমকে উঠল কেন? সি গেভ এ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেড। মেয়েটি কিছুটা অবাক হয়েই আমাকে বলল আই ডিডন্ট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার। ও, আমি তো ঠিক বুঝতে পারিনি যে কেউ ওখানে বসে আছে বলে। মেয়েটি স্ট্যামারিং করছে, একটু তোদলাচ্ছে, কারণ সে থতমত খেয়ে গেছে, সে বুঝতে পারেনি। আচ্ছা, সত্যি কি লেখক এত অন্ধকারে বসে আছে যে মেয়েটি লেখককে দেখতে পাচ্ছে না? নাকি রাস্কিন বন্ড রাইটার কোনো হিন্ট আমাদের দিচ্ছেন? আমরা একটু খেয়াল করব যে কোনো হিন্ট দিচ্ছেন কি না। গল্পের শেষে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, লেখক কিন্তু একটা হিন্ট আমাদের দিয়ে গেলেন। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. লেখক মনে মনে ভাবছেন এটা প্রায় ঘটে যে কিছু কিছু লোক যাদের দৃষ্টিশক্তি যথেষ্ট ভালো, তারাও কিন্তু তাদের একেবারে সামনে কি আছে দেখতে পায় না। রাইট ইন ফ্রন্ট অফ দেম, রাইট মানে এখানে একদম সামনে, তাদের সামনে কি থাকে দেখতে পায় না। দেখবে যারা অন্ধ তাদের অ্যাক্সিডেন্ট খুব একটা হয় না, কিন্তু আমরা যারা চোখে দেখতে পাই আমাদেরই অ্যাক্সিডেন্ট হয়, কারণ আমরা এত কিছু দেখি রাস্তায় বেরোলে, কোনোটাই ভালো করে দেখি না। লেখক সেটাই বলতে চাইছেন যে এই মেয়েটিও কি সেই লোকেদের দলেই পড়ে যার সামনে আমি বসে আছি অথচ আমাকে দেখতে পাচ্ছে না। নেক্সট লাইন, দে হ্যাভ টু মাচ টু টেক ইন আই সাপোজ। টু দিয়ে সেন্টেন্স আমরা জানি যে টু থাকা মানে বাক্যের মিনিংটা নেগেটিভ হয়। দে হ্যাভ টু মাচ টু টেক ইন আই সাপোজ। আমার তো মনে হচ্ছে যে এই লোকেরা এত জিনিস দেখে, এত জিনিস বোঝে যে কোনোটাই ঠিকমতো বুঝতে পারে না। টু মাচ টু টেক ইন, টু মেনি থিংস টু অবজার্ভ। এত জিনিস তারা দেখে যে কোনোটাই ভালো করে দেখতে পায় না। হয়তো মেয়েটি বসে এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, তাই আমাকে দেখতে পাচ্ছে না, সামনে বসে আছি। whereas people who cannot see or see very little have to take in only the essentials, whatever registers tellingly on their remaining senses. আর অপরদিকে বেশ কিছু লোক ব্যক্তি আছেন যারা দেখতে পান না বা অল্প দেখেন, তারা কিন্তু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস। টেক ইন মিনস অবজার্ভ অনলি দ্য এসেন্সিয়ালস। যেগুলো খুব প্রয়োজন সেইগুলি তারা অবজার্ভ করে, সেইগুলি তারা বোঝার চেষ্টা করে। হোয়াট এভার রেজিস্টার্স মিনস রেকর্ডস টেলিংলি এফেক্টিভলি অন দেয়ার রিমেনিং সেন্সেস। যে ঘটনাগুলো তাদের বাকি ইন্দ্রিয়কে গভীরভাবে প্রভাবিত করে, তারা সেগুলিই নেয়
সব কিন্তু নেয় না। লেখক এখানে একটা জেনারেল কনসেপ্ট তার ব্যক্ত করেছেন যে বেশিরভাগ লোক যারা চোখে দেখে তারা কি করে, আর যারা অন্ধ হন তারা কীভাবে জিনিসপত্র দেখে। নেক্সট দেখি আমরা, আই ডিডন্ট সি আইদার, আই সেড। লেখক প্রশ্ন করেছিলেন কি একটু আগে, যে আপনি কি দেরাদুন পর্যন্ত পুরোটাই যাবেন? এতক্ষণ পর মেয়েটি তার রিপ্লাই দিয়েছিল, আই ডিডেন্ট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার। আমি বুঝতে পারিনি কেউ ওখানে বসে আছে বলে। তো এরপর লেখক তার রিপ্লাই দিচ্ছে, আই ডিডেন্ট সি ইউ আইদার, আমিও তো আপনাকে ঠিক দেখতে পাইনি। অর্থাৎ হ্যাঁ, সত্যি আমি অন্ধকারেই বসে আছি। লেখক মেয়েটির অবস্থাকে সাপোর্ট করছে, আমিও আপনাকে ঠিক দেখতে পাইনি, মানে এতটাই অন্ধকার কম্পার্টমেন্টটা যে যেন দেখা যাচ্ছে না মনে হচ্ছে। বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি আপনাকে আসতে শুনেছিলাম, যখন আসছিলেন আমি শুনতে পেয়েছি। আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড। আমি একটু অবাক হচ্ছি যে আমি পারবো তো আমার ব্লাইন্ডনেসকে মেয়েটির কাছ থেকে হাইড করে রাখতে, কনসিল করে রাখতে। এই প্রসঙ্গে বলি, ন্যারেটার হিয়ার ইজ প্লেয়িং এ গেম অফ ডিসেপশান। একটা প্রতারণার খেলা তিনি খেলছেন। তিনি চাইছেন মেয়েটিকে ঠকাতে। তার ব্লাইন্ডনেস কোনো রকমভাবেই তিনি মেয়েটির সামনে এক্সপোজ করতে চাইছেন না, কারণ এক্সপোজ হলে সমাজের সবার মতো মেয়েটিও যদি লেখকের কাছ থেকে দূরে সরে যায়, তাহলে লেখককে বাকিটা পথ একাই ট্রেন জার্নি করতে হবে। তাই লেখক নিজের ব্লাইন্ডনেসকে মেয়েটির কাছ থেকে যতটা সম্ভব লুকানোর চেষ্টা করছেন। তাই বলছেন, আমি অবাক হচ্ছি, পারবো তো মেয়েটির কাছ থেকে আমার ব্লাইন্ডনেসটা গোপন করতে, কনসিল করতে। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আই থট ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট। প্রোভাইডেড মিন্স ইফ, অন দ্য কন্ডিশন ইফ আই কিপ টু মাই সিট, যদি আমি চুপচাপ আমার সিটে বসে থাকি, আসনে বসে থাকি, আই থট, আমার তো মনে হয়, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, ইট মিন্স কনসিলিং অফ ব্লাইন্ডনেস, হাইডিং অফ ব্লাইন্ডনেস। অন্ধত্ব গোপন করাটা আমার পক্ষে খুব একটা কঠিন হবে না। অন্ধ লোক চুপচাপ যদি তার আসনে বসে থাকে, কে বুঝবে সে অন্ধ কিনা? কিন্তু যদি দাঁড়িয়ে পড়ে, হাঁটাচলা করে, তাহলেই কিন্তু তার মুভমেন্ট দেখে বোঝা যাবে। তাই লেখক চাইছেন চুপচাপ তার সিটে বসে থাকতে। দ্য গার্ল সেড, আই এম গেটিং আপ অ্যাট সাহারানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। মেয়েটি বলল, গেটিং অফ দ্যাট মিন্স অ্যালাইট, ট্রেন থেকে নেমে পড়া। আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নেমে পড়ব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্ট সেখানে ওয়েট করবে, আমার সঙ্গে মিট করবে। মেয়েটির আন্ট মেয়েকে নিয়ে যাবে। সাহারানপুর স্টেশন। Then I had better not get too familiar, I replied. Then I had better means must. Then I must not get too familiar, too close, I replied. তখন আমি বললাম, তাহলে তো আপনার সঙ্গে বেশি ঘনিষ্ঠ হওয়া যাবে না, বেশি ক্লোজ রিলেশনশিপ তৈরি করা যাবে না। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স, কারণ ওই আন্টসগুলো সে কাকিমা হতে পারে, পিসিমা হতে পারে, মাসিমা হতে পারে। জেনারেলি দে আর ফর্মিডেবল ক্রিচার্স, ফর্মিডেবল, ফিয়ারফুল, ফ্রাইটেনিং, ভয়ঙ্কর। বলে না যে মায়ের থেকে মাসির দরদ বেশি, তাই আর কি, যে এরা ভয়ঙ্কর জীব, তাই আপনার সঙ্গে বেশি মেলামেশা করা যাবে না। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড। আচ্ছা, আপনি যাচ্ছেন কোথায়? টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি। আমি প্রথম যাব দেরাদুন, কারণ ট্রেনের লাস্ট স্টপেজ দেরাদুন। ওখান থেকে লেখককে বাইক আর মুসৌরিতে যেতে হবে। টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি, প্রথম যাব দেরাদুন, ওখান থেকে যাব মুসৌরিতে। ও হাউ লাকি ইউ আর,
সত্যি আপনি কি ভাগ্যবান, মেয়েটি বলছে। মেয়েটি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব ভালোবাসে, সে প্রকৃতির কাছে থাকতে চায়। তাই মেয়েটির খুব ইচ্ছা মুসৌরি, যে বিউটিফুল হিল স্টেশন আমরা জানি, সুন্দর পার্বত্য এলাকা যেখানে রাস্কিন বন্ডের বাড়ি আসলে। তো মেয়েটি বলছে যে আপনি কত ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি। আই উইশ আই ওয়ার, আমরা জানি যে আনরিয়েল ইমাজিনেশন করলে, অবাস্তব কল্পনা করলে, যেটা সম্ভব না বাস্তবে, ভার্বের চেঞ্জ হয়ে যায়। আয়ের পরে ওয়াজ হওয়া উচিত, কিন্তু এখানে ওয়ার লেখা হয়েছে। আই উইশ, আমার খুব ইচ্ছা যদি আমি মুসৌরি যেতে পারতাম, যদি যেতে পারতাম, কিন্তু মেয়েটি যেতে পারবে না, তাই ওয়ার ইউজ করা হয়েছে। আই লাভ দ্য হিলস, মেয়েটি পাহাড় খুব ভালোবাসে। স্পেশালি ইন অক্টোবর, পার্টিকুলারলি ডিউরিং দ্য মান্থ অফ অক্টোবর। অক্টোবরে মুসৌরির সৌন্দর্য স্পেকটাকুলার, তাই মেয়েটির খুব ইচ্ছা মুসৌরি ভিজিট করার। দেরাদুন স্টেশন দেখতে পাচ্ছি আমরা এই ম্যাপটা দেখে নিই একটু, যে লেখক রহনার অনেকটা আগে ট্রেনে চেপেছেন। রহনাতে গিয়ে মেয়েটি উঠেছে এবং মেয়েটি নামবে সাহারানপুরে, দেখতে পাচ্ছি ম্যাপে। সাহারানপুর থেকে অনেকটা দূরে আছে দেরাদুন। উত্তরপ্রদেশ থেকে জার্নি শুরু হচ্ছে, দেরাদুনটা উত্তরাঞ্চলে, ঠিক আছে। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম আই সেড। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এটাই মুসৌরি যাবার সবথেকে ভালো সময়। আই সেড কলিং অন মাই মেমোরিজ। কল অন মানে রিকল, স্মরণ করা। ন্যারেটার তার অতীতের স্মৃতি রোমন্থন করছেন, কারণ তিনি জন্মান্ধ নন, তিনি এর আগে অনেকবার মুসৌরি গেছেন। তাই তিনি তার স্মৃতি থেকে বলছেন যে অক্টোবরে মুসৌরির সৌন্দর্য অসাধারণ। দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। আমরা একটু ছবিটা দেখে নিই। ওয়াইল্ড ডালিয়াস, বুনো ডালিয়া ফুল দেখতে পাচ্ছি। আর বাঁদিকে মুসৌরির যে পাহাড়ের সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পাহাড়গুলো বুনো ডালিয়াতে ভরে যায়। দ্য সান ইজ ডেলিসিয়াস, ডেলিসিয়াস মানে সুস্বাদু নয়, কমফোর্টেবল। এ সময় সূর্যের আলো খুব মনোমুগ্ধকর, খুব মিষ্টি। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার। এবং রাত্রিবেলা তুমি লগ ফায়ার, অর্থাৎ লগ মানে গাছের গুঁড়ি, যেখানে কাঠ কেটে যে আগুন তৈরি করা হয়, সে আগুনের সামনে তুমি বসতে পারো রাত্রিবেলা। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটিল ব্র্যান্ডি, আর বসে বসে একটু একটু করে ব্র্যান্ডি, ওয়ান কাইন্ড অফ ওয়াইন, এক ধরনের মদ তুমি খেতে পারো। দারুণ একটা পরিবেশ তৈরি হবে। মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গন। এ সময় বেশিরভাগ পর্যটক মুসৌরি ছেড়ে বাড়ি চলে আসে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড। ন্যাচারালি দ্য রোডস বিকাম কোয়াইট অর কাম, শান্ত হয়ে যায় রাস্তাঘাটগুলো। অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড বিকেম ভেরি লোনলি, রাস্তা নির্জন, লোকজন প্রায় থাকে না বললেই চলে। তো এরকম সুন্দর পরিবেশে রাত্রিবেলা লগ ফায়ারের সামনে বসতে হবে, একটু একটু ব্র্যান্ডি খেতে হবে, তাহলে প্রকৃতির সৌন্দর্য একদম আমরা পরতে পরতে উপভোগ করতে পারবো। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ ঠিক, অক্টোবর সব থেকে ভালো সময়। আমরা আরেকটু করে নিই। শি ওয়াজ সাইলেন্ট। যখন লেখক মুসৌরি ডেসক্রিপশান দিচ্ছেন, মেয়েটি চুপ করে শুনছে। আই ওয়ান্ডার ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার। আমি ভাবলাম আমার ডেসক্রিপশানগুলো মেয়েটিকে কি টাচ করলো, মেয়েটিকে কি মুগ্ধ করে দিল। আর হোয়েদার শি থট মি এ রোম্যান্টিক ফুল, নাকি মেয়েটি ভাবছে যে আমি একটা রোম্যান্টিক ফুল। রোম্যান্টিক ফুল, হোয়াট ইজ রোম্যান্টিক? রোম্যান্টিক মিন্স ইমাজিনেটিভ, কল্পনাপ্রবণ। যারা একটু কল্পনা করে আমরা তাদের একটু বোকা বোকা মনে করি, বাস্তব থেকে তারা দূরে সরে গিয়ে কল্পনার জগতে ডুবে যায়। তো মেয়েটি কি আমাকে এরকম কোনো রোম্যান্টিক ফুল মনে করছে, কোনো ভাবুক বোকা ভাবুক মনে করছে?
নাকি আমার ডিসক্রিপশান তাকে এতটাই মুগ্ধ করেছে যে সে চুপ করে আছে। দেন আই মেড এ মিস্টেক। কিন্তু তারপরেই আমি একটা ভুল করে ফেললাম। লেখক এরপর একটা ভুল করে ফেলেছে। কী ভুল করলেন সেটা আমরা পড়ব পার্ট 2তে। তো আজকে আমরা এতটাই পড়ি।